ছাত্রীরা, আজকে আমরা নতুন চ্যাপ্টার ইলেকট্রনিক ডিভাইস শুরু করব। তোমরা তোমরা জানো যে ইলেকট্রনিক্স ডিভাইস বলতে আমরা বর্তমানে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি তার সব কিছুই ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে পড়ে। কিন্তু আগে আসলে ইলেকট্রনিক ডিভাইসের মূল যে বক্তব্য সেটা কি না, ধরো পদার্থবিজ্ঞানের এই শাখাতে কি হয় না, ইলেকট্রনের প্রবাহ বায়ুশূন্য স্থান বা কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের বা কোনো কোনো একটা কি বলবো অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহকে আমরা থিওরিটিক্যালি ও প্র্যাকটিক্যালি যখন আলোচনা করি সেটাকে আমরা ইলেকট্রনিক্সের একটা অংশ হিসেবে ধরি পদার্থবিজ্ঞান। অর্থাৎ এই শাখাতে আমরা এই ধরনের প্রবাহকে, ইলেকট্রনের প্রবাহকে সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে বা কোনো ভ্যাকুয়াম স্পেসের মধ্যে দিয়ে বা কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহকে নিয়ে একটা থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল আলোচনাকেই আমরা ইলেকট্রনিক্স বলতে পারি। তো এই ইলেকট্রনিক্সে বহু পূর্বে কি হতো, বহু পূর্বে ডায়োড, ট্রায়োড, পেন্টোড এই সমস্ত যে সমস্ত ভাল্বগুলো ছিল তাদের মধ্যে ম্যাক্সিমামই ছিল কি না বায়ুশূন্য। এগুলো ছিল ডায়োড, ট্রায়োড, এগুলো সব বায়ুশূন্য ছিল এবং এদের যে আকৃতি এই সমস্ত ডিভাইসগুলো সেগুলো অনেক বড় ছিল। ফলে এদের কর্মদক্ষতা, বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য কর্মদক্ষতা কিন্তু বেশি দিন পর্যন্ত স্থায়ী হতো না। যে কারণে এই ডিভাইসগুলো নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, বড় কোনো কাজে হাত দেয়া, সেটা কিন্তু অনেকটা কি হতো, সমস্যাদায়ক হতো। কিন্তু বর্তমান যুগে যেটা আমরা সব থেকে, যেগুলো আমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবল, পিএন জাংশন ডায়োড, তারপরে ট্রানজিস্টার, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, এই সমস্ত ব্যবহার এখন বহুল প্রচলিত। এবং এই যে ইন্টিগ্রেটেড সার্কিটের কথাটা উল্লেখ করলাম, এই ইন্টিগ্রেটেড সার্কিটের সাহায্যে অনেক একটা ডিফিকাল্ট কোনো সার্কিটকে খুব ছোট্ট আকার দেওয়া যায়। অর্থাৎ একটা পুরো যন্ত্রের যে মেকানিক্যাল বা ইনস্ট্রাকশন, সমস্ত কিছুর যে স্ট্রাকচার, সেটা খুব ক্ষুদ্র আকারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ করা সম্ভব হয়েছে এই আইসি চিপগুলোর মাধ্যমে। ফলে এখন কিন্তু ধরো এই যে অসিলেটর, বিভিন্ন অসিলেটর হোক বা তোমার অ্যাম্প্লিফায়ারগুলো, এখানে যে ধরনের সিগন্যালিং, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সিগন্যালিংয়ের যে ব্যবস্থাগুলো বজায় রাখা হয়, অর্থাৎ অ্যানালগ সিগন্যালিং বা অ্যানালগ সংকেত, এইগুলোকে কিন্তু এই সমস্ত যন্ত্রপাতির সাহায্যে পরিচালনা করা সম্ভব। আবার ধরো ক্যালকুলেটর বা তোমার কম্পিউটার, এই সমস্ত জায়গাতে কি হয় না, দুটো বিচ্ছিন্ন ডিভাইসকে, মানে বিচ্ছিন্ন সংস্থাকে আমাদের ব্যবহার করতে হয়, অর্থাৎ ডিজিটাল সংকেত ব্যবহার করতে হয়। সেই ডিজিটাল সংকেতও কিন্তু আমরা এখন কি হয় ব্যবহার করে কম্পিউটার বা আরও ক্যালকুলেটর, এই ধরনের জিনিসগুলো কিন্তু সহজেই ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের এই হচ্ছে ইলেকট্রনিক্সের আমরা একটা ভূমিকা বলতে পারি, ইন্ট্রোডাকশন বলতে পারি। এখন আমরা যেটা বুঝবো সেটা কি, সেটা হচ্ছে যে আমরা দেখব যে পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতার ভিত্তিতে আমরা পদার্থকে কভাগে ভাগ করতে পারি এবং এর উপরেই কিন্তু বেস করে আমরা কোনগুলোকে ইলেকট্রনিক ডিভাইসের কাজে কাদের কীরকম ভূমিকা, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। প্রথমেই আমরা দেখব যে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী আমরা পদার্থকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, 2 নম্বর হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, 3 নম্বর হচ্ছে অন্তরক বা ইনসুলেটর। তাহলে এই তিনটের আমরা এখন ক্যারেক্টারিস্টিক্স গুলো, বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা খুব বেশি, মানে কি বলবো, আমাদের ইলেকট্রনিক্স বিষয়ে হেল্পফুল। ঠিক আছে, তাহলে দেখো পরিবাহী বা কন্ডাক্টর যারা, তারা আমরা কি দেখেছি যে যারা খুব সহজেই, যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করা সম্ভব, তাদেরকেই আমরা পরিবাহী বলি। এটা আমরা অনেক নিচু ক্লাস থেকেই পড়ে এসেছি। এবং পরিবাহী যারা খুব তড়িতের সুপরিবাহী, তারা তাপেরও খুব ভালো পরিবাহী হয়। এবারে এই পরিবাহীর আসলে বৈশিষ্ট্যগুলো কি কি যদি আমরা একটু পরপর আলোচনা করি, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। এই রকম পরিবাহী, অর্থাৎ ধাতব পরিবাহী, যেমন সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এরা কিন্তু খুব সহজেই তড়িৎ পরিবহন করতে সক্ষম। কেন এই রকম
ব্যাপারটা ঘটছে। তাহলে প্রথম যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সটা ভাবি, প্রথমেই আমরা বলতে পারি যে এই সমস্ত পরিবাহী বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে এদের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, পরমাণুর গঠনটা দেখি, আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরমাণুর যে সর্ববহিস্থ যে কক্ষ সেল থাকে, সর্ববহিস্থ যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে কিন্তু কি থাকে না সবসময় একটা কি দুটো অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1 কি 2 হয়। এই ধরনেরই তারা কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচারটা তাদের কিন্তু হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এমনভাবেই হয় ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে যে তাদের এরকম সব থেকে শেষের যে ইলেকট্রনগুলো, কক্ষপথের যে ইলেকট্রনগুলো, তারা কিন্তু খুব আলগাভাবে পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। আর তার আগে যে পূর্ণ কক্ষপথগুলো থাকে, পূর্ণ যে অরবিটগুলো থাকে, তারা কিন্তু কি হয়, তারা খুব ভালোভাবেই কিন্তু নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ। কিন্তু বাইরে যে লুজলি বাউন্ড যে সমস্ত ইলেকট্রনসগুলো রয়েছে, তারা কি হয়, তারা কিন্তু খুব সামান্য তাপশক্তি বা খুব সামান্য একটা আন্দোলন পেলেই তারা কিন্তু ওই পরমাণুর কক্ষপানে থেকে কিন্তু তারা কিন্তু কি হয়ে যায়, রিলিজ করে যায়। অর্থাৎ তারা পরমাণুর যে নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি, তার থেকে কিন্তু তারা সহজেই আকর্ষণ থেকে সহজেই কিন্তু মুক্ত হয়। ফলে তখন মুক্ত অবস্থায় তারা ওই পরিবাহীর বিভিন্ন যে কেলাস, সেই কঠিন পদার্থটার মধ্যে কিন্তু তারা সহজেই চলাফেরা করে। যে কারণে তখন কিন্তু আমরা এদেরকে যখন আমরা পরিমাপ করি, তখন আমরা দেখতে পাই এই পরিবাহীর মধ্যে বা ধাতব পরিবাহীর মধ্যে আমরা মুক্ত ইলেকট্রনের সংখ্যা পাই। এইভাবে বেশ কিছু সংখ্যক ইলেকট্রন কিন্তু ফ্রিলি মুভমেন্ট করে। ফলে কি হয়, সহজেই ওই ফ্রি ইলেকট্রনসগুলো, ওই মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু খুব সহজেই কি করে, তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। তাহলে এখানে একটা মুক্ত ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায় সাধারণ উষ্ণতাতে। নাম্বার 2 হচ্ছে এই সমস্ত পরিবাহীর রোধাঙ্ক। অর্থাৎ আমরা জানি রোধাঙ্কের সংজ্ঞা আমরা নিশ্চয়ই ক্লাস 9-এ শিখেছি। সেখানে রোধাঙ্কটা কিন্তু খুবই কি হয় না, কম হয়। কত হয় না, মোটামুটি রোধাঙ্কটা হয় এটাকে যদি আমরা রো দিয়ে প্রকাশ করি, রোধাঙ্কটা 10⁻² থেকে 10⁻⁻, মোটামুটি 8 ওহম মিটার অবধি হয়। তার ফলে কি হবে, খুব সহজেই তড়িতের পরিবহন করতে সক্ষম। তাহলে সিগমা, এটা কি হয়, সিগমাটা হয় ঠিক রোধাঙ্কর উল্টোটাই হচ্ছে পরিবাহিতা। কতটা পরিবাহিতা ওর মধ্যে দিয়ে হবে না, এটা জাস্ট 10⁻²⁰ s মিটার। ঠিক আছে, তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝা গেল যে এর রোধাঙ্ক খুবই নিম্নমানের এবং এর পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা কিন্তু অনেক উচ্চমানের। ফলে খুব সহজেই কিন্তু তড়িতের পরিবহন করতে সে সক্ষম। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে, আমরা দেখলাম যে এর রোধাঙ্কের মান যেহেতু খুবই কম, কিন্তু উষ্ণতা যদি বৃদ্ধি পায় এর রোধাঙ্ক কিন্তু বাড়তে থাকে বা পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। ফলে কিন্তু তখন তড়িৎ পরিবাহিতা অবশ্যই কি হবে, কমে যাবে। তাহলে সেই রোধ, একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধের যে রাশিমালা, সেটা মোটামুটি এরকম ভাবে আমরা লিখতে পারি, R0 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস ডট ডট করে বাড়তে থাকছে। যেখানে আলফা বিটা এগুলো হচ্ছে সব ধ্রুবক, এগুলোকে উষ্ণতা গুণাঙ্ক বলে এবং এগুলো পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। এখন এই যেহেতু বিটা গামা এগুলো কিন্তু এদের মানগুলো কি হয়, যত আমরা হায়ার টার্মে যাব তত এদের মানগুলো কিন্তু কমতে থাকে। ফলে আমরা এই একটা ঘাত অবধি নিয়ে বাকিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে RT = R0 1 প্লাস আলফা টি, যেখানে আলফা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা উষ্ণতা গুণাঙ্ক। সেই উষ্ণতা গুণাঙ্ক পদার্থের প্রকৃতির ওপর, উপাদানের ওপর নির্ভর করবে এবং এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যত উষ্ণতা বাড়বে, যত আমরা কোনো পরিবাহীকে উত্তপ্ত করব, তার রোধ কিন্তু এই সমীকরণ অনুযায়ী বৃদ্ধি পাবে। ফলে তার পরিবাহিতা অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে। আর লাস্টলি আমরা 4 নম্বর একটা পয়েন্ট যেটা বলতে পারি, যে অনেক সময় ধাতব পৃষ্ঠকে যদি আমরা উত্তপ্ত করি,
তাহলে কি হয় না, ধাতব পৃষ্ঠ থেকে কিন্তু আয়ন মুক্ত হতে থাকে। তখন এই যে ঘটনা তাকে তাপীয় আয়ন নিঃসরণ বলা হয়। অর্থাৎ একটা সারফেসকে আমরা যদি হিটিং করি তাহলে তার থেকে তাপীয় আয়ন নিঃসরণ ঘটে। এবং 4 নম্বর, এটা 4 নম্বর তাপীয় আয়ন নিঃসরণ ঘটনাটা আমরা পাই। আবার 4 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি যদি আমরা কোনো পৃষ্ঠে ফেলি তাহলেও কিন্তু কি হয় না, এরকম একটা এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট বলা হয়, অর্থাৎ তার থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে। তার মানে কি হচ্ছে, যখনই আমরা কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের বা কোনো তড়িৎ কি বলবো ওয়েভলেন্থের আলো যখন আমরা ফেলছি, সেখান থেকে এনার্জি পেয়ে ওই ইলেকট্রনগুলো, আউটার সেলের যে ইলেকট্রনগুলো যেগুলো লুজলি বাউন্ড থাকে, তারা কিন্তু সহজেই এনার্জি গতিশক্তি লাভ করে এবং তারা কিন্তু মুক্ত হয়। ফলে আমরা কিন্তু ওই যে ঘটনাটাকে তাকে ফটো ইলেকট্রিক এফেক্টও বলতে পারি। তাহলে এই ঘটনাগুলো আমরা কিন্তু পরিবাহীর মধ্যে দেখতে পাই। এরপর আমরা যদি আলোচনা করি, আমরা অর্ধপরিবাহীটা শেষে আলোচনা করছি, অন্তরকের কথা যদি আমরা একটু আলোচনা করি। অন্তরক কি না, যারা একটা অপরিবাহী পদার্থ, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে তড়িতের কোনো রকমই প্রবাহ সম্ভব নয়, তারা খুব খারাপ তড়িতের পরিবহন করে বা প্রায় করেই না। তাহলে এই অপরিবাহী পদার্থগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাঠ, কাগজ এসব জানি, কিন্তু খুব ভালো অপরিবাহীর যে উদাহরণ সেটা হচ্ছে কি কোয়ার্টজ। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ভালো অর্ধপরিবাহী কোয়ার্টজ যেটা বলা হয়, কোয়ার্টজ। তারপরে তোমার হিরে, অভ্র, এরা সবাই কিন্তু কুপরিবাহী পদার্থ বা অপরিবাহী পদার্থ বা অন্তরক। হিরে, তারপরে অভ্র, এরা ঠিক আছে, এদেরকে আমরা এখন ভালো উদাহরণ হিসেবে মনে রাখবো। কাঠ, কাগজ ওই ধরনের উদাহরণ না বলে কোয়ার্টজ, হিরে, অভ্র এরা হচ্ছে খুব ভালো তড়িতের অন্তরক পদার্থ, যাদের মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ প্রায় পাওয়াই যায় না, তো কোনো রকম তড়িতের প্রবাহ ঘটে না। এবারে আমরা যদি এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি পাওয়া উচিত, কোনো রকম তড়িতের পরিবহন ঘটছে না, তার মানে কি এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই, কোনো রকমেরই ফ্রি ইলেকট্রন কিন্তু নেই। তার মানে কি না, এদের যদি সেল স্ট্রাকচার দেখা যায় যে এরা মোটামুটি আউটার সেলটা অষ্টকপূর্ণ হয়, বা এদের যে মানে অল্প কোনো যদি এদের যে স্ট্রাকচার একে অপরের সঙ্গে কেলাস আকারে যখন তারা থাকে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি স্ট্রংলি সমযোজী বন্ধন আকারে থাকে। ফলে কি হয়, আমরা যদি খুব উত্তপ্ত করি তখনও কিন্তু এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন ওই রকম বন্ধন ভেঙে বেরোয় না বা ওর মধ্যে পাওয়া যায় না, যে কারণে কিন্তু কি হয়, আমরা কোনো ফ্রি ইলেকট্রন না পাওয়ার জন্য তড়িতের পরিবহন করতে এরা অক্ষম হয়। আর একটা বলতে পারি, যদি এদের যেহেতু এদের মধ্যে ভীষণই কম ইলেকট্রন নেই, প্রায় ইলেকট্রন পাওয়াই যায় না, এরা খুবই স্ট্রংলি একে অপরের সঙ্গে বাউন্ডেড থাকে, কোনো মুক্ত ইলেকট্রনের আমরা অস্তিত্ব সেখানে পাই না। এদের রোধাঙ্ক কিন্তু কি হয়, অত্যন্ত বেশি হয়, সেটা মোটামুটি 10 টু দি পাওয়ার 11 থেকে 10 টু দি পাওয়ার 19 ওহম মিটার হয়। তাহলে বুঝতেই পারছি এর তুলনায় এটা বহুগুণ বেশি, ফলে পরিবাহিতা আরো কম, 10 টু দি পাওয়ার -11 টু 10 টু দি পাওয়ার -19। এবং এই যে কোয়ার্টজ বললাম, এর কিন্তু রোধাঙ্কটা 10 টু দি পাওয়ার -18, 10 টু দি পাওয়ার 18 ওহম মিটার হয়। তার মানে এর রোধাঙ্ক অনেক বেশি, এবং তার ফলে কোয়ার্টজ কিন্তু খুব কি না কুপরিবাহী বা অন্তরক হিসেবে খুব বেশি পপুলার। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো মনে রাখবো। ফ্রি ইলেকট্রন নেই, কারণ এদের স্ট্রাকচার এইভাবেই, পাইরেটটা মোটামুটি অষ্টকপূর্ণ হয়, ফলে খুব বেশি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলেও কিন্তু খুব একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায় না, বা অত্যাধিক তড়িৎ ক্ষেত্র যদি স্ট্রং কোনো ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয়, তখন হয়তো একটা দুটো সমযোজী বন্ধন ভেঙেই ফ্রি ইলেকট্রন নির্গত হয়, তবে সেই মানে সেটা কিন্তু বিভিন্ন পদার্থ ভিত্তিতে আলাদা হয়। ঠিক আছে, ফলে আমরা কোনো কোনো ক্ষেত্রে এটা মানে আমরা দেখতেই পাবো না ফ্রি ইলেকট্রন, ফলে কোনো তড়িতের পরিবহন ঘটবে না, আর রোধাঙ্ক অত্যাধিক বেশি হয়, পরিবাহিতা অত্যাধিক কম। ঠিক আছে, নেক্সট এরপর আমাদের সমস্ত আলোচনা চলে যাচ্ছে অর্ধপরিবাহীতে। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি অর্ধপরিবাহীর বিষয়ে। এখন আমরা দেখব এই অর্ধপরিবাহী কারা। যে সমস্ত পদার্থের পরিবাহিতা
কন্ডাক্টর বা পরিবাহীর তুলনায় কম কিন্তু অন্তরকের তুলনায় ভালো বা বেশি, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলি। অর্থাৎ যাদের রোধাঙ্ক পরিবাহীর তুলনায় বেশি, পরিবাহীর তুলনায় যাদের রোধাঙ্কটা কম, উল্টো বললাম, বেশি, আর অন্তরকের তুলনায় কিন্তু কম, তাহলে তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলি। এরকম উদাহরণ আমরা যদি বলি, বিশুদ্ধ অর্ধপরিবাহী বা যেগুলো মৌলিক অর্ধপরিবাহী, তাদের নাম আমরা মনে রাখবো হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। ঠিক আছে, জার্মেনিয়াম, সিলিকন হচ্ছে একদম, এরা হচ্ছে তোমার মৌলিক অর্ধপরিবাহী। আর আরো আছে যেগুলো কিছু যৌগ, যেমন ধরো আছে তোমার জার্মেনিয়াম আর্সেনাইড। ঠিক আছে, তারপরে আছে ধরো আরো অনেক কিছু আছে, গ্যালিয়াম আর্সেনাইড। আচ্ছা, আমরা যদি এরকম এগুলো মৌলগুলো মনে রাখি, যে গ্যালিয়াম জিএ আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড। ঠিক আছে, গ্যালিয়াম ফসফাইড পি, গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এরকম প্রচুর যৌগ পাওয়া যাবে যারা কিন্তু অর্ধপরিবাহীর মতন আচরণ করে। এছাড়াও আছে তোমার গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের পর ক্যাডমিয়াম সেলেনাইড বা ক্যাডমিয়াম সালফাইড, এগুলো বইতে সব তোমরা পেয়ে যাবে। ক্যাডমিয়াম সালফাইড আমরা পেতে পারি। ঠিক আছে, এবারে এদের বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি তাহলে দেখবো এরা অনেকটা ভিন্ন পরিবাহীর থেকে, আবার অন্তরকের থেকে। তাহলে সেগুলো আমরা যদি একটু আলোচনা করি এক এক করে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, 0 কেলভিন, 0 কেলভিন উষ্ণতায়, মানে আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, নিম্ন উষ্ণতায় এরা কিন্তু সম্পূর্ণ, এই সমস্ত অর্ধপরিবাহীগুলো সম্পূর্ণ অন্তরকের মতন আচরণ করে। তার মানে কি, ওই নিম্ন উষ্ণতায় এদের মধ্যে কোনো রকম ফ্রি ইলেকট্রন নেই, তার মানে এরা কিন্তু সম্পূর্ণরূপে অন্তরক তখন। এবারে এদেরকে, তার মানে কি হচ্ছে না, সম্পূর্ণরূপে অন্তরক কেন, তার মানে এদের যে সেল স্ট্রাকচার আছে, এদের যে পরমাণুর গঠন আছে, তার আমরা দেখবো যে এরা যখন ক্রিস্টাল ফর্ম করে থাকে, অর্থাৎ কেলাস গঠন করে একসঙ্গে অনেকগুলো পরমাণু গুচ্ছ আকারে কঠিন পদার্থের মধ্যে কেলাস গঠন করে থাকে, তখন কি হয়, একে অপরের সঙ্গে এরা সমযোজী কিছু নিজেদের যে এক্সট্রা ইলেকট্রনগুলো, লাস্ট সেলের যে অপূর্ণ ইলেকট্রনগুলো, সেগুলো কি একে অপরের সঙ্গে ভাগ করে নিয়ে তারা একটা সমযোজী বন্ধন গঠন করে তারা কিন্তু স্ট্রংলি থাকে, এবং সেই সমযোজী বন্ধন খুব নিম্ন উষ্ণতায় কিন্তু ভীষণ স্ট্রং, তারা কিন্তু ভেঙে যায় না। এবং সেই সময় আমরা যদি দেখি যে কোনোভাবেই তাদের মধ্যে দিয়ে পরিবাহিতা সম্ভব নয়, অর্থাৎ তড়িৎ পরিবহন ঘটে না। কিন্তু যদি এটাকে রুম টেম্পারেচার, আমি কন্ডাক্টরকে যদি রুম টেম্পারেচারে নিয়ে আসি, মানে একদম ঘরের তাপমাত্রায় 20 থেকে 22-এর মধ্যে যদি আমরা আনি, তখন কি হয়, খুব সামান্য তাপীয় আন্দোলন, ওই শেষের কক্ষপথে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে, অপূর্ণ ইলেকট্রনগুলো, তারা কিন্তু আন্দোলিত হয় বা গতিশক্তি পেয়ে তারা কিন্তু ওই মুক্ত ইলেকট্রন রূপে কেলাসের বাইরে, অর্থাৎ কেলাসের মধ্যে ঘোরাফেরা শুরু করে। তখন কিন্তু আমরা ওই অর্ধপরিবাহীর মধ্যে কি পাই না, তড়িৎ পরিবাহিতা পাই। তার মানে রুম টেম্পারেচারে বা খুব সামান্য তাপীয় উত্তেজনা পেলেই ওই শেষের অপূর্ণ ইলেকট্রনগুলো, যেগুলো অষ্টক গঠন করে না, এক্সেস ইলেকট্রন, লাস্টের অপূর্ণ সেলের যে কক্ষপথের যে ইলেকট্রনগুলো, তারা কি করে, মুক্ত হয় এবং তারা কেলাসের মধ্যে বিচরণ করে। তখন আমরা কিন্তু অল্প হলেও সেখানে আমরা পরিবাহিতা পাই। কিন্তু যখন আমরা টেম্পারেচার আরো বৃদ্ধি করি, অর্থাৎ আমরা যদি অনেকটা তাপমাত্রা বাড়াই, তখন কি হয়, তার কিন্তু এক্ষেত্রে এটা আমরা খুব ভালো করে মনে রাখবো, নর্মালি অর্ধপরিবাহীগুলো যখন 0 কেলভিনে থাকে, তখন তাদের পরিবাহিতা বা তাদের রোধাঙ্ক রোটা 10⁻⁻5 থেকে 10⁻⁻6 ওহম মিটারের মধ্যে। তাহলে তাদের পরিবাহিতা কি হবে বলো, 10⁵ থেকে 10⁶ ইউনিট। ঠিক আছে, এবারে দেখো মিটার ইনভার্স, এবারে দেখো যখনই তাদের পরিবাহিতা আমরা পেলাম, সেই পরিবাহিতা কিন্তু দেখো একটা কন্ডাক্টরের থেকে কম, কিন্তু একটা অন্তরকের থেকে বেশি, এদের মাঝামাঝি লাই করছে, এটা সম্পূর্ণ হচ্ছে 0 কেলভিনে। কিন্তু যখনই আমি তাদেরকে একটু বেশি
তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব বা বেশি উষ্ণতায় উত্তপ্ত করব, তখন কি ঘটনা ঘটবে? তখন এই রোধাঙ্কটা কিন্তু কমে যাবে এবং এই রোধাঙ্কটা পরিবর্তিত হবে। আর আমরা কি জেনেছিলাম, কন্ডাক্টরের ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে যখনই উষ্ণতা বৃদ্ধি হবে তাদের রোধাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে, পরিবাহিতা কমে যাবে। তাহলে এটা একটা খুব বেসিক ডিফারেন্স, একটা বেসিক ডিফারেন্স কার সঙ্গে? কন্ডাক্টরের সঙ্গে। সেটা কি না, টেম্পারেচার যদি বাড়ানো যায় তাহলে সব সময় মনে রাখবো পরিবাহী পদার্থগুলোর রোধ বাড়ে, অর্থাৎ রোধাঙ্ক বাড়ে এবং পরিবাহিতা কমে। কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পেলে সেমিকন্ডাক্টরের কি হয়? সেমিকন্ডাক্টরগুলোর রোধ কমে, পরিবাহিতা বৃদ্ধি পায়। এবারে এটার কারণ কি? যখনই টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে তখনই সমযোজী বন্ধনগুলো ভাঙতে শুরু করে এবং সমযোজী বন্ধনগুলো ভেঙে কি হয় না, প্রচুর পরিমাণের মুক্ত ইলেকট্রন কেলাসে চলে আসে এবং তারাই কিন্তু এই তড়িৎ পরিবহন ঘটায়। ঠিক আছে, এখন আমরা যদি এর একটা পরিমাপ জানতে চাই যে কি হারে তড়িৎ পরিবাহিতা হতে পারে, তখন এটার একটা আমরা মনে রাখবো সিগমা ইজিক্যাল টু, আমরা যদি মনে রাখি সেটা হয় মোটামুটি a e টু দি পাওয়ার মাইনাস e বাই kt, যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট, e হচ্ছে এনার্জি, শক্তি, যে শক্তি স্তরে রয়েছে, আর k হচ্ছে বোলজম্যান ধ্রুবক, আর t হচ্ছে পরম উষ্ণতা। ঠিক আছে, তাহলে এই বিষয়ের উপর কিন্তু সিগমাটা নির্ভর করবে। যত টেম্পারেচার বৃদ্ধি পাবে তাহলে বুঝতেই পাচ্ছি তত কিন্তু সিগমাটা বাড়বে। এইবার অর্থাৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। এবারে দেখো, যদি আমরা বিশুদ্ধ পরিবাহীর কথা বলি, তারা কিন্তু কি হয় না, তারা যখন আমরা প্রবল তড়িৎ ক্ষেত্র, একটা হাইলি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন কিন্তু কি হয়, বা তাদের উপর যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আমরা ফেলি, তখনও কিন্তু আমরা দেখি যে ওই সমযোজী বন্ধন ভেঙে ইলেকট্রন নির্গত হচ্ছে এবং সেই ইলেকট্রন তড়িৎ পরিবহন ঘটাচ্ছে। একে আমরা অনেক সময় ফটো কন্ডাকশনও বলতে পারি। এটা কার ক্ষেত্রে হতে পারে? সেমিকন্ডাক্টর ক্ষেত্রে হতে পারে। ফটোডায়োড আমরা পড়বো, সেখানে তা আলো পড়লেই কিন্তু তড়িৎ পরিবহন ঘটায়। ঠিক আছে, নেক্সট আর একটা আমরা যেটা করতে পারি, অর্ধ পরিবাহীগুলোকে ডোপিং করতে পারি। সেটা কি না, অর্ধ পরিবাহীর মধ্যে কিছু অশুদ্ধি অর্থাৎ ইমপিউরিটিস যদি আমরা মেশাই, সেটা খুবই সামান্য পার্সেন্টেজ, ধরো 1 কোটি ভাগের 1 ভাগ অর্ধ পরিবাহীর মধ্যে এমন কিছু ইমপিউরিটিস মেশানো হলো যার ফলে তার পরিবাহিতা কিন্তু বহুগুণ বৃদ্ধি করা হয় যেতে পারে, অর্থাৎ তখন তারা প্রায় পরিবাহীর মতন আচরণ করে। এবং এই কনসেপ্ট অর্থাৎ ডোপিং পদ্ধতি ব্যবহার করে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতিগুলো এখন মডেলিং করা হচ্ছে। ঠিক আছে, এখন এরপর আমরা চলে যাব কয়েকটি পদার্থের পটিতত্ত্ব, ব্যান্ড থিওরিতে আমরা চলে যাচ্ছি। আমরা এখন ব্যান্ড থিওরি অফ সলিড অর্থাৎ কঠিন পদার্থের ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি যেখানে বিভিন্ন কক্ষপথ অনুযায়ী শক্তি স্তরগুলোকে চিহ্নিত করছে। তার মানে কি, বোরের তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি যে নির্দিষ্ট কক্ষপথ ছাড়া কিন্তু ইলেকট্রনগুলো কখনোই থাকতে পারে না। সেই নির্দিষ্ট কক্ষপথগুলোকে আমরা অনুমোদিত কক্ষপথ বা পারমিটেবল অরবিটও বলতে পারি। পারমিটেড অরবিট বা অনুমোদিত কক্ষপথ ছাড়া কিন্তু ইলেকট্রনগুলো থাকতে পারে না। এবং যত আমি n=1 to n= হায়ার স্টেটে, অর্থাৎ আমরা যত উচ্চ শক্তি স্তরে যাব, সেখানে কিন্তু কক্ষপথগুলো আউটার দিকে হতে থাকে। ঠিক আছে, তার মানে এই যে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো থাকে, তারা কি হয় না, তারা কিন্তু সেইভাবে এনার্জি যে শক্তি স্তরে থাকে, যে কক্ষপথে পারমিটেড কক্ষপথে থাকে, সেখানে সেই শক্তি সম্পন্ন অবস্থায় থাকে। এবং সে যখন একটা কক্ষপথ থেকে অপর কক্ষপথে যেতে চাইবে, তখন হয় তাকে, যখন হায়ার এনার্জি স্টেটে সে যাবে তখন কিন্তু তাকে শক্তি নিতে হবে, আর যখন সে লোয়ার এনার্জি স্টেটে আসবে তখন কিন্তু তাকে শক্তি ত্যাগ করতে হবে। এগুলো তোমরা মোটামুটি কেমিস্ট্রিতে পড়েছো, তোমরা জানো। এখন আমাদের বিষয় হচ্ছে এই ব্যান্ড থিওরিটা কি। এনার্জি সবই বুঝলাম, এবং সেই ব্যান্ড থিওরির আসলে বিষয়টা কিভাবে আসছে, ব্যান্ড থিওরির ব্যাপারটা কি। দেখো, আমরা জানি কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কঠিন পদার্থগুলো কিরকম অবস্থায় থাকে, কেলাস গঠন করে থাকে, ক্রিস্টালিন ফর্মে থাকে, অর্থাৎ অনেকগুলো পরমাণু একসঙ্গে একটা নির্দিষ্ট শেপ তৈরি করে এবং সেই শেপের মধ্যে কি হয় না, পরমাণুগুলো খুব একে অপরের খুব কাছাকাছি
একটা স্ট্রাকচার তৈরি করে, কাছাকাছি থাকে। তাহলে কি হয়, তাহলে এই বিভিন্ন কঠিন পদার্থের যে আউটারমোস্ট যে সমস্ত অরবিট থাকে, সেই আউটারমোস্টে যে সমস্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে, যেহেতু একটা পরমাণু অপর পরমাণুর খুব কাছাকাছি স্ট্রাকচারে রয়েছে, ক্রিস্টাল স্ট্রাকচারে, ফলে কি হয়, একটা পরমাণুর আউটার সাইডের যে ইলেকট্রন, সে কিন্তু অন্য পরমাণুর আউটার সাইডের ইলেকট্রন দ্বারা প্রভাবিত হচ্ছে, মানে একটার উপর আর একটার এফেক্ট কিন্তু পড়ছে ওই স্ট্রাকচারটার জন্য, এই ক্রিস্টাল স্ট্রাকচারটার জন্য। তার মানে কি হচ্ছে, একটা পরমাণুর একদম সর্বশেষ যে ইলেকট্রন রয়েছে, কক্ষপথের যে ইলেকট্রন, সেটা কিন্তু শুধুমাত্র ওই পরমাণুর আন্ডারে থাকছে না, সে কি করছে, ওই ক্রিস্টাল ফর্ম যখন তৈরি হচ্ছে, যেখানে একাধিক পরমাণুগুলো কি হচ্ছে, একে অপরের কাছাকাছি রয়েছে, সে কিন্তু সেই ইলেকট্রনের ওপর সব পরমাণুগুলোর এফেক্ট কিন্তু পড়ছে। তার মানে তার শক্তি স্তর কি হচ্ছে, সেই জন্য বিভাজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ স্প্লিটিং হচ্ছে। তখন তার শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি স্তরে নেই, সেখানে অনেকগুলো শক্তি স্তরে কিন্তু তার শক্তি স্তর বিভাজিত হচ্ছে, কারণ এই প্রভাবটা বিভিন্ন ইলেকট্রনের প্রভাব পড়ছে বা বিভিন্ন পরমাণুর প্রভাব পড়ছে। ঠিক একইভাবে অন্য পরমাণুর অন্য যে আউটার মোস্ট যে ইলেকট্রনগুলো রয়েছে, তার উপরেও কিন্তু প্রভাব পড়ছে। এবারে আমাদের প্রশ্ন হয়তো হতে পারে যে, কেন আন্টি, যে আউটার মোস্ট ইলেকট্রনের উপরেই প্রভাব পড়ছে, সমস্ত কক্ষপথে যে সমস্ত ইলেকট্রন আছে যাদের এনার্জি একটা নির্দিষ্ট, তাদের উপর কেন পড়ছে না? কারণ কি না, যত কাছাকাছি নিউক্লিয়াসের কাছাকাছি শক্তি স্তরগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোকে কিন্তু কন্ট্রোল করছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের প্রভাব এতটাই বেশি যে বাইরের আউটারমোস্ট যে নিউক্লিয়াস আছে বা আউটারমোস্ট যে পরমাণু আছে, তার এফেক্টটা কিন্তু অতটা কার্যকরী হয় না। কিন্তু যেহেতু একটা পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের প্রভাব বেশ ক্ষীণ, অল্প, ফলে কি হয়, ওকে কিন্তু অন্য অনেক ইলেকট্রন, অন্য কোনো পরমাণু তার উপর কিন্তু এফেক্ট ফেলতে পারে। তার মানে কি হয়, একটা দুটো যদি পরমাণুর কথা ভাবি, একটা পরমাণুর জন্য, একটা পরমাণুর মধ্যে থাকা শেষের কক্ষপথের যে ইলেকট্রন, তার যে শক্তি স্তর হওয়া উচিত, অপর পরমাণুর জন্য তার শক্তি স্তর কি হওয়া যাওয়া উচিত না, আর ওর এফেক্টের জন্য তার কিন্তু শক্তি স্তর বৃদ্ধি পাবে এবং দ্বিগুণ হয়ে যাবে। এরকম যদি n সংখ্যক একটা পরমাণু দিয়ে একটা কেলাস গঠিত হয়, কেলাসের গঠনে n সংখ্যক পরমাণু থাকে, তাহলে কিন্তু ওই প্রত্যেকটা লাস্ট সেলের ইলেকট্রনগুলো কি হবে না, n সংখ্যক শক্তি স্তর গঠন করবে, অর্থাৎ তার অনেকগুলো শক্তিটা n সংখ্যক স্তরে বিভাজিত হবে, এবং এরা এত কাছাকাছি হয় শক্তি স্তরগুলোকে, ওদেরকে একটা ব্যান্ড হিসাবে আমরা ধরতে পারি। সেই জন্যই আমরা বলছি যে এইভাবে আমরা একটা ইলেকট্রনের যখন স্ট্রাকচারটা এরকম হয়, একটা কঠিন পদার্থ যখন ক্রিস্টালাইন ফর্ম করে, তখন তাদের প্রত্যেকটা লাস্ট সেলের ইলেকট্রন এরকম এনার্জি ব্যান্ড তৈরি করে, এবং এই এনার্জি ব্যান্ড কিন্তু কি হবে না, সেই তখন আমরা তার এনার্জিকে আলোচনা করব, তখন কিন্তু সেই ব্যান্ডকেই আমরা ধরবো, এবং সেই ব্যান্ডেই কিন্তু ব্যান্ডের যা এনার্জি হবে, ইলেকট্রনের এনার্জিটাও কিন্তু ব্যান্ডের এনার্জির সঙ্গে সমান হবে। ঠিক আছে, আরও একটা যদি আমরা এর ছবিটা, এনার্জি ব্যান্ডের ছবিটা আঁকতে চাই, তাহলে ঠিক এরকম ভাবে আঁকতে পারি। একটা পরমাণুর ক্ষেত্রে ধরো যে একদম প্রথমের দিকের সেলের কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি সেলের যে ইলেকট্রন এনার্জি ব্যান্ড, সেটা এরকম থাকে, জানি সেটা কম শক্তি সম্পন্ন। নেক্সট হচ্ছে তার পরেরটা, সেটা একটু বাড়লো, তারপরে শেষের দিকেরটায় যেহেতু অনেক স্প্লিটিং হচ্ছে, সেক্ষেত্রে এনার্জি ব্যান্ডগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি। ঠিক আছে, আর এই সবগুলো এনার্জি ব্যান্ডের মধ্যে একটা করে গ্যাপ থাকছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে ফরবিডেন জোন, অর্থাৎ নিঃশেষিত অঞ্চল। সেই নিঃশেষিত অঞ্চলে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারবে না, তাকে হয় আপার কিংবা লোয়ার কোনো একটা স্টেটে থাকতে হবে, এনার্জি ব্যান্ডে থাকতে হবে, কিন্তু কখনোই ফরবিডেন জোনে কোনো নিউ ইলেকট্রন থাকা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আর কি না, আর একটা যেটা আমরা মনে রাখতে পারি যে যখন একটা শক্তি স্তর থেকে ধরো এই এনার্জি ব্যান্ড থেকে নেক্সট এনার্জি হায়ার এনার্জি ব্যান্ডে তাকে যেতে হবে, তখন সে যে এনার্জিটা অ্যাবজর্ব করবে, সেটা কিন্তু এই ফরবিডেন জোনের যে এনার্জি গ্যাপ হবে তার সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ ও মিনিমাম ওই পর্যন্ত এনার্জি পেলে তবেই কিন্তু সে এই স্টেট থেকে ওই স্টেটে জাম্প করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব বিভিন্ন ডেফিনেশনে, চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। আচ্ছা,
এখন আমরা বিভিন্ন শক্তিপটির সংজ্ঞা পড়বো, অর্থাৎ এনার্জি ব্যান্ডগুলোকে আমরা এখন দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি এনার্জি ব্যান্ডের একটা গ্রাফ আঁকছি তখন নিচের দিক থেকে আমরা দেখতে পাই কি হয় না, সবসময় আমরা এটা শিখেছি যে তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো যে পাউলির অপবর্তন নীতি অনুযায়ী কি হতে পারে, সবসময় লোয়ার ফিল্ড হতে পারে, অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন অনুমোদিত যে পটিগুলো নিচের দিক থেকে ভর্তি হতে শুরু কথা, নিচে এনার্জি স্টেটগুলো আগে ভর্তি হবে, তারপরে উপরে এইভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হতে থাকে, ঠিক আছে। এবং এই পাউলির যে অপবর্জন নীতি সেই অনুযায়ী ইলেকট্রন বিন্যাস কীরকম হয় তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে শিখেছ। আচ্ছা, এরপর যে ঘটনাটা ঘটছে, তাহলে যখনই লোয়ার এনার্জি ব্যান্ডগুলো ভর্তি হচ্ছে, অর্থাৎ নিচে শক্তিপটিগুলো ফিল্ড হচ্ছে, তারপর ফিল্ড হওয়ার পর সেখানে যতগুলো ইলেকট্রন থাকতে পারে থাকলো, এবং সেই তার এনার্জি ওই অনুযায়ী এনার্জি লেভেল অনুযায়ী তার কিন্তু এনার্জি এখন রয়েছে। নেক্সট যে এক্সেস ইলেকট্রনগুলো রইলো তারা আবার তার পরবর্তী স্টেটে গিয়ে ডিস্ট্রিবিউশন হলো, তারপরে যেগুলো বাঁচলো সেগুলো পরের স্টেটে গিয়ে ডিস্ট্রিবিউশন হলো, এইভাবে লোয়ারগুলো ফিল হতে হতে আপারের দিকে যাচ্ছে। এইবার ভেবে দেখো একদম সব শেষের যে কক্ষপথ পারমিটেড অরবিটের কথা আমরা ভাবছি, যেখানে ইলেকট্রনগুলো কি হয় আনফিল্ড, মানে সম্পূর্ণ হয়তো পুরোটা পূর্ণ হলো না, বা পূর্ণ অনেক সময় পূর্ণ হয়, তাহলে এরকম যখন অরবিটগুলো আমরা পাই যেখানে কিছু সংখ্যক ইলেকট্রন থাকে যারা ওই অরবিটের মধ্যে থাকছে, সব শেষের যে কক্ষপথ থাকছে পরমাণুর সবশেষের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে এখন আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে থাকি। আর ওই যোজ্যতা ইলেকট্রনগুলো বলতে পারি, সেই যোজ্যতা ইলেকট্রনগুলোর শক্তি কেলাসের মধ্যে, যোজ্যতা ইলেকট্রনগুলোর শক্তি পাল্লা যে রেঞ্জের মধ্যে থাকে, শক্তি যে রেঞ্জের মধ্যে বা যে শক্তি স্তরের মধ্যে থাকে তাকেই আমরা কিন্তু কি বলি না, তার সংযোজী পটি আমরা বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কেলাসিত কঠিন পদার্থের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রনগুলোর শক্তি যে বিস্তৃত পাল্লার মধ্যে থাকে তাকেই আমরা কি বলি সংযোজী পটি বা ভ্যালেন্স ব্যান্ড। অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড বা সংযোজী পটি হচ্ছে এমন একটা শক্তি স্তর যেটা হচ্ছে সব থেকে আউটার মোস্ট অরবিট, যার মধ্যে ফিল্ড কিছুটা অসম্পূর্ণ ইলেকট্রন থাকে, অর্থাৎ সম্পূর্ণটা ডিস্ট্রিবিউট হলো না, যেগুলো এক্সেস থাকে সেটা সম্পূর্ণটা ডিস্ট্রিবিউট করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক গ্যাপিং থেকে যায়, বা অনেক সময় সেটা ফিল্ড হয়, সেটা আমরা একটু পরে আসছি। তার মানে শেষ কক্ষপথ, যে কক্ষপথে সব থেকে শেষের যে কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে যা তাদের যে শক্তি তাদেরকে আমরা সংযোজী পটি বা ভ্যালেন্স ব্যান্ড বলতে পারি, ঠিক আছে। সেটাকে আমরা ছবিতে এখন এখানে দেখিয়েছি এবং এটা সম্পূর্ণ ফিল্ড অবস্থায় দেখাচ্ছি, কারণ এর পরেই আমরা পরিবাহী পটির কথা পড়ব। তাহলে ফার্স্ট আমরা পেলাম কি ভ্যালেন্স ব্যান্ড বা সংযোজী পটি। এর পরের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কি না কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটি। সেটা কি ওই একইভাবে বলার যে সংযোজী পটি সম্পূর্ণ হওয়ার পর তারপরের যে পটিটা থাকে সেই পটিটা সাধারণত কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সম্পূর্ণ ফাঁকা পরিবাহী পটি। আবার কন্ডাক্টরের কিছু কন্ডাক্টরের ক্ষেত্রে রুম টেম্পারেচারে বা সাধারণ তাপমাত্রায় কয়েকটা ইলেকট্রন থাকে, এবং সেই সমস্ত কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডটা বা সংযোগী পটিটা সম্পূর্ণ ফিল্ড অবস্থায় থাকে। তার মানে কি হচ্ছে বিষয়টা ভালো করে যদি আমরা ভেবে দেখি, অর্থাৎ কিছু ওই যে আমরা একটা পরমাণুর যখন গঠন ব্যাখ্যা করছিলাম, ধাতব যে সমস্ত পরিবাহীর কথা আলোচনা করছিলাম, তাদের কি হচ্ছিল না আউটার মোস্ট যে সেলে যে ইলেকট্রনগুলো থাকে তারা কি হয়, তারা লুজলি বাউন্ড থাকে এবং তারা সহজেই তাপীয় শক্তি অর্জন করে, যে কোনো টেম্পারেচারে তাপীয় শক্তি অর্জন করে ফ্রি হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং সেই ফ্রি হয়ে গিয়ে তারা কি হয় কেলাসের মধ্যে চলাফেরা করে। এবং এই রকমই কিছু পরমাণু যারা হালকাভাবে ইলেকট্রনগুলো পরমাণুর সঙ্গে আবদ্ধ থাকে, তারা ঘরের উষ্ণতায় বেশ কিছু সংখ্যক এনার্জি পেয়ে পরের লেভেলে চলে যাচ্ছে, তারা কিন্তু ওই যে ঘোরাফেরা করছে, ফ্রি মুভমেন্ট করছে, সেটা কোন পটি, তাদের যে ওই যে ফ্রি ইলেকট্রনগুলো তাদের যে শক্তি পাল্লা, তারা যে শক্তি পাল্লার মধ্যে তাদের শক্তিটা থাকে তাকে আমরা কি বলছি, সেই শক্তি স্তরকে বলছি পরিবাহী
পটি, ঠিক আছে। এবারে পরিবাহী পটির ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে এই পরিবাহী পটি সম্পূর্ণ কি হয়, সম্পূর্ণ ফাঁকা হয়। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে সাধারণ উষ্ণতাতে এই পরিবাহী পটি কিন্তু কি হয় না, একটা দুটো বা কিছু সংখ্যক ইলেকট্রন কিন্তু এই পরিবাহী পটিতে আমরা পাই। আর যখন আমরা ভুল কন্ডাক্টরের ক্ষেত্রে, অন্তরকের ক্ষেত্রে সম্পূর্ণ এটা মানে কি ফাঁকা। আর সেমিকন্ডাক্টর যখন রুম টেম্পারেচারে থাকে তখন কিন্তু তারা সংযোগী পটি থেকে এই পরিবাহী পটিতে জাম্প করে, কারণ তারা তখন সেই এনার্জিটা পায়, গতিশক্তি লাভ করে তারা কিন্তু পরের স্টপে যেতে পারে, ঠিক আছে। এইবার এই যে দুটো, এই যে বিষয়গুলো পড়লাম, তারপরে আমরা একটা যেটা বলছি নিষিদ্ধ অঞ্চল, ফরবিডেন এরিয়া। সেই ফরবিডেন এরিয়াতে আমরা দেখতে পাবো ফরবিডেন যে জোন আছে, সেই ফরবিডেন জোনে বা ফরবিডেন ব্যান্ড বলতে পারি, এখন জোনের কথা বলছি না, আমরা পটির কথা বলছি। তাহলে দুটো শক্তি স্তরের মধ্যে যে ফাঁকা অঞ্চল থাকে তাকে আমরা ফরবিডেন জোন বলেছি আগে, এবং এই ফরবিডেন জোনের যে শক্তি তাকেই বলা হচ্ছে ফরবিডেন ব্যান্ড। এবং আমরা দেখব যে সংযোজী পটি থেকে যখন ইলেকট্রন পরিবাহী পটিতে জাম্প করছে বা যাচ্ছে, যে তাকে কিছুটা পরিমাণ শক্তি অর্জন করতে হচ্ছে, এবং সেই শক্তির পরিমাণটা কিন্তু এই দুটোর যে ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ বা এই ফরবিডেন যে ব্যান্ডের যে এনার্জি তার সঙ্গে কিন্তু অবশ্যই সমান হতে হবে, তবেই কিন্তু সে একটা থেকে একটাতে যেতে পারবে। এরপর আমরা চলে যাচ্ছি এই শক্তিপটিগুলো বিভিন্ন ক্ষেত্রে। ছাত্রীরা, এখন আমরা দেখব যে এনার্জি ব্যান্ডের স্ট্রাকচারগুলো কেমন হয় পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এগুলো আমরা আলোচনা করলেই বুঝতে পারবো যে কেন পরিবাহীরা তড়িৎ পরিবহনে এতটা সক্ষম, তাদের রোধাঙ্কটা এতটা কম কিভাবে হচ্ছে, এগুলো আমরা এনার্জি ব্যান্ডের রেসপেক্টে আলোচনা করছি। চলো শুরু করি। তাহলে দেখো, আমি ছবিগুলো এঁকেছি যেখানে পরিবাহী পদার্থের যে এনার্জি ব্যান্ডগুলোকে আমি দেখিয়েছি, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পূর্ণ শক্তিপটির পর নিষিদ্ধ অঞ্চলগুলো রয়েছে, এবং একদম এই যে সংযোজী পটি বা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুটো ব্যান্ড কি হয়, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে থাকে, অর্থাৎ যেন তাদের মধ্যে একটা ব্রিজ, একে অপরের সঙ্গে ওভারল্যাপ করা আছে, মানে তারা সহজেই একটা খুব সামান্য তাপীয় উত্তেজনা পেলেই কিন্তু তারা সহজেই সংযোগী পটি ছেড়ে, কিন্তু ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে সহজেই তারা পরিবাহী পটিতে চলে যেতে পারে। ফলে খুব ইজি হয় তাদের পক্ষে তড়িৎ পরিবহন করতে, ঠিক আছে, যেহেতু একে অপরের সঙ্গে এটা ওভারল্যাপিং থাকে। ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রেই থাকে, আর কোনো কোনো ক্ষেত্রে এই কোনো কোনো পরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটা মানে একদম মানে কি বলবো, ইউ এনার্জিতে যেমন ওভারল্যাপ করছে, মানে একটা ব্যান্ড শেষ হলেই আর একটা ব্যান্ড শুরু হয়ে যায়, তাদের মধ্যে কোনো গ্যাপই থাকে না, ফরবিডেন রিজিয়নই কোনো পরিমাণ থাকে না। ফলে হয় ওভারল্যাপিং অবস্থায় থাকবে বা ভ্যালেন্স ব্যান্ড শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পরিবাহী ব্যান্ড শুরু হয়ে যাবে। এইরকম স্ট্রাকচার থাকার ফলে খুব সামান্য উত্তেজনা বা সাধারণ রুম টেম্পারেচারেও কিন্তু বিভিন্ন সংযোজী পটি থেকে সহজেই ইলেকট্রনগুলো কিন্তু ফ্রি ইলেকট্রনে পরিণত হয় এবং পরিবাহী পটিতে তারা চলে যেতে পারে। নেক্সট আমরা আসছি অন্তরক পদার্থ। অন্তরক পদার্থের খুব ভালো উদাহরণ আমরা বললাম কোয়ার্টস। তাহলে সেই কোয়ার্টসের কথা বা হিরে বা অভ্র, এদের স্ট্রাকচারগুলো কেমন হয় না, ওই একই নিচের যে শক্তি স্তরগুলো তারা পুরোপুরি ফিল্ড অবস্থায় থাকে, পূর্ণ অবস্থায় থাকে, কিন্তু এই যে যোজ্যতা ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ড, এদের মধ্যে যে ফরবিডেন যে রিজিয়ন থাকে বা নিষিদ্ধ ব্যান্ড যেটা থাকে, সেটা কিন্তু বেশ প্রশস্ত। মানে কি, তাদের এই এনার্জি গ্যাপটা 4 ইলেকট্রন ভোল্টের থেকেও বেশি হয়, যেটা আমরা কোয়ার্টসের ক্ষেত্রে প্রায় 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, যেটা কিন্তু অনেকটাই বেশি। ফলে কোনো অবস্থাতেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো সেই পরিমাণ শক্তি পায় না যে এই গ্যাপটাকে সে ফিল আপ করতে পারে এবং পরিবাহীতে যেতে পারে, ফলে কোনোভাবেই অন্তরক পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে সক্ষম হয় না। নেক্সট হচ্ছে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। 0 কেলভিন উষ্ণতায় তারা কিরকম অবস্থায় থাকে, তাদের মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যে যে এনার্জি নিষিদ্ধ ব্যান্ডটা থাকে সেটা কিন্তু মোটামুটি সংকীর্ণ। এটা যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা 0.67, সিলিকনের ক্ষেত্রে 0.67
ইলেকট্রন ভোল্ট, আবার সিলিকনের ক্ষেত্রে সেটা হয় 1.14 ইলেকট্রন ভোল্ট। তাহলে বুঝতেই পারছি খুব সামান্য এনার্জি গ্যাপ, ফলে কি হয় রুম টেম্পারেচারে তারা কিন্তু যথেষ্ট এনার্জি লাভ করে এবং তারা সেই শক্তি সঞ্চয় করে এই গ্যাপটাকে তারা কিন্তু ওভারকাম করে এবং তারা পরিবাহী ব্যান্ডে পৌঁছে যায়। ঠিক আছে, তার ফলে কি হয় না, যত আমরা তাপীয় উত্তেজনা দেবো বা হিটিং করব বা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব, তত কিন্তু তারা শক্তি উত্তেজিত হবে এবং সেখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গিয়ে তারা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়। তাহলে এই তিনটে ছবি আমরা মনে রাখবো এবং যখন এনার্জি ব্যান্ডের সাহায্যে পরিবাহী, অন্তরক ও অর্ধপরিবাহীকে তাদের মধ্যে পরিবাহিতার পার্থক্য আমাদের আলোচনা করতে দেবে বা পরীক্ষায় আসবে, তখন কিন্তু তিনটে ছবি মাস্ট দিতেই হবে এবং দুটো করে লাইন আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা একটা অর্ধপরিবাহী কেলাসের গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে আমি একটা জার্মেনিয়াম যে কেলাসের কথা আমরা বলছিলাম, জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা 32। তাহলে একে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে যদি দেখি, সেটা কিরকম হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। তাহলে কত হলো দেখো, 10 আর 6 16, 2 18, আর 6 24, আর 4 28। তাহলে এখনো কিন্তু কত হবে, 4s, দুটো হবে 4s2 আর 4p2। তাহলে দেখো লাস্ট সেলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট অরবিটে কিন্তু 4টে ইলেকট্রন আছে, অর্থাৎ এই সমস্ত জার্মেনিয়াম হচ্ছে গ্রুপ 4 এর মৌল। ফলে এর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যাও আমরা জানি ঠিক মানে 4 এবং যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4। ঠিক একই রকম ভাবে সিলিকন 14, একেও যদি আমরা স্প্লিটিং করি, তারও কিন্তু আমরা যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4 পাবো। ঠিক আছে, 10 + 4। তাহলে দেখা যাচ্ছে এরা যখন কেলাস গঠন করে থাকবে, তখন কি হবে, যেহেতু 4টে লাস্ট অরবিটে 4খানা এদের ইলেকট্রন রয়েছে, যেটা অষ্টক পূর্ণ করতে চাইবে এবং আরো 4টে পাশাপাশি অবস্থিত পরমাণুর সঙ্গে তারা কিন্তু একটি করে ইলেকট্রন ভাগ করে নিয়ে একটা সুষম বন্ধনে আবদ্ধ হবে এবং ওই কেলাসে তারা কিন্তু স্থায়ীভাবে থাকবে, অর্থাৎ একটা কেলাসটা স্টেবিলিটি পাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়াম, আমি সেই স্ট্রাকচারটি এখানে আঁকার চেষ্টা করছি, এটা 2 ডাইমেনশনাল, এরকম 3 ডাইমেনশনালও কিন্তু রয়েছে। তাহলে জার্মেনিয়ামের 4টে যে সেলের যে শেষ কক্ষপথের যে 4টে ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, সে 4টে জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে ভাগ করে নিয়ে তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করে স্থায়ীভাবে একটা কেলাস গঠন করে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্মেনিয়ামের পুরো স্ট্রাকচারে প্রত্যেকটাতে কিন্তু 4টে করে ভাগ করে 4টে সমযোজী বন্ধন এবং এইভাবে তারা স্থায়ীভাবে রয়েছে এবং এর 0 কেলভিন উষ্ণতাতে এই বন্ধনগুলো ভীষণ দৃঢ় হয় এবং কোনোভাবেই এই বন্ধন ভেঙে ইলেকট্রন নির্গত হতে পারে না। কিন্তু যখনই কোনো অর্ধপরিবাহীকে, বারবার বলছি, রুম টেম্পারেচারে আনা হয় বা অল্প তড়িৎ ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়, তখন কি ঘটনা ঘটে, তখন এই বন্ধনগুলো ভাঙতে থাকে এবং ওই ইলেকট্রনগুলো যথেষ্ট গতিশক্তি লাভ করে বন্ধন ভেঙে তারা কেলাসের মধ্যে চলে আসে। অর্থাৎ আমরা যদি এনার্জি ব্যান্ডের কথা বলি, তারা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যায় এবং তড়িৎ পরিবহন তখন শুরু হয়। এবার ঘটনা হচ্ছে, যখনই একটা ইলেকট্রন সমযোজী বন্ধন ভেঙে নির্গত হচ্ছে, সেই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং আমরা জানি যেখানে ইলেকট্রন নির্গত হওয়া মানে সেখানে কি হয়, পজিটিভ আধানগ্রস্ত হওয়া। তার মানে আমরা বলতে পারি ওই যে গ্যাপ বা ওই যে গর্ত, তাকে আমরা হোল বলতে পারি এবং সেটা পজিটিভ ধনাত্মক আধানের সঙ্গে সমান বলতে পারি। অর্থাৎ একটা ইলেকট্রন নির্গত হওয়া মানে সেখানে একটা হোল তৈরি হলো এবং এই হোলও কিন্তু যখন ইলেকট্রন কি হচ্ছে, যখনই এই হোলের অস্তিত্ব এলো, অর্থাৎ একটা পজিটিভ আধানের অস্তিত্ব সেখানে তৈরি হলো, তাহলে আশেপাশের যে প্রতিবেশী পরমাণুগুলোর যে ইলেকট্রন বন্ডের যে ইলেকট্রন আছে, তারা কি করবে, তারা যদি যথেষ্ট শক্তিশালী হয় বা এনার্জি লাভ করে, তারা ওই হোলে কিন্তু হোলের আকর্ষণে, অর্থাৎ পজিটিভ আকর্ষণে তারা কিন্তু নির্গত হতে পারে। ফলে
এই হোলেরও মুভমেন্ট, মানে এখানে আবার একটা ইলেকট্রন এসে বসবে, ফলে ওই হোলটা ইলেকট্রন একসঙ্গে হয়ে যাবে, সংযুক্তিকরণ ঘটবে, আবার কিন্তু হোল এখানে তৈরি হলো। এইভাবে একটার পর একটা হোল তৈরি হবে, একটার পর একটা ইলেকট্রন সেখানে এসে পৌঁছবে। এই ঘটনা ঘটতে থাকবে, অর্থাৎ যেদিকে ইলেকট্রন প্রবাহ ঘটবে তার উল্টো দিকে আমরা যেন দেখতে পাচ্ছি হোলের স্থান পরিবর্তন হচ্ছে, মানে দুটোই ঘটছে, একটা ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, আবার একটা হোলের মুভমেন্ট হচ্ছে, এবং এই দুটো প্রবাহকে মিলিয়েই কিন্তু আমরা মোট লব্ধি প্রবাহ অর্ধপরিবাহীর মধ্যে পাবো। এবং একটা যদি তড়িৎ ক্ষেত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব ইলেকট্রনগুলো সেই তড়িৎ ক্ষেত্রের বিপরীতে মুভ করবে, আর হোলগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে মুভ করবে, এবং এই দুটো মিলিয়ে দুটো যে কি বলবো এরা দুজনেই কিন্তু কন্ডাকশন করছে, এবং এই দুজনের মিলিত প্রবাহই হচ্ছে মূল প্রবাহ বা লব্ধি প্রবাহ। তাকে যদি আই বলি, তাহলে একটা হচ্ছে আইই প্লাস একটা হচ্ছে আইএইচ, একটা হলে হোলের জন্য প্রবাহ আর একটা হচ্ছে ইলেকট্রনের জন্য প্রবাহ। এবং আমরা এখানে কি দেখলাম, যে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার মানে একটা বন্ড ভাঙছে। ঠিক সেরকম ভাবে বিশুদ্ধ এই যে যতগুলো ইলেকট্রন নির্গত হয়েছে ততগুলোই হোল কিন্তু এখানে থাকবে, এটা বিশুদ্ধ পরিবাহীর জন্য হচ্ছে। অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন এরা যেহেতু বিশুদ্ধ পরিবাহী, এখানে কিন্তু যতগুলো হোল সৃষ্টি হবে ততগুলোই ফ্রি ইলেকট্রন আমরা গ্যালাসের মধ্যে পাবো। আবার যখন ডোপিং হবে তখন পুরো সম্পূর্ণ স্ট্রাকচারটা অন্য, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কি, যখন বন্ডিং ভাঙছে সেরকম সংযুক্তিকরণ কম্বিনেশনও ঘটছে, অর্থাৎ হোল আর ইলেকট্রন একসঙ্গে মিলে আবার আগের স্টেটে ফিরে যাচ্ছে, এই ঘটনাটাও যেমন ঘটছে, আবার বন্ডিং ভেঙে গিয়ে ইলেকট্রনও মুক্ত হচ্ছে। তখন কিন্তু এই সবটাই কিন্তু কি হচ্ছে, পরিবাহীর মধ্যে চলছে। এবার যত আমি ইলেকট্রিক ফিল্ড বাড়াবো, যত হিটিং করব, তত বেশি সংখ্যক বন্ডিং ভাঙবে, এবং পরমাণুর আমরা কি আনি, অর্ধপরিবাহী গ্যালাসগুলোর রোধটা কমে যাবে, পরিবাহিতা বেড়ে যাবে। তাহলে আমরা যদি সেটাকে একটুখানি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, তাহলে আমরা এরকম দেখতে পারি, একটা পরিবাহীর ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কটা সবসময় বাড়তে থাকে। যত তাপমাত্রা বাড়বে রোধাঙ্ক তত বাড়বে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে যত উষ্ণতা বাড়বে রোধাঙ্ক কমছে, কারণ ওই বন্ডিং গুলো ভেঙে গিয়ে হোল এবং ইলেকট্রন তৈরি হচ্ছে, ফলে আমরা পরিবাহিতা পাবো। এবং এখানে আমরা গ্রাফটাকে এইভাবে দেখবো, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আর এটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, ফলে এই গ্রাফটা আমরা ভালো করে মনে রাখবো, যেটা আমাদের কিন্তু পরিষ্কার করে দেবে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে ছাত্রীরা, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। তোমরা খুব ডিটেলস, এখানে কিন্তু প্রচুর মানে বেসিক প্রশ্ন আসে, এবং এই জায়গা থেকে সঠিক উত্তর করতে গেলে তোমার কিন্তু খুব খুঁটিয়ে সাবজেক্টটাকে পড়তে হবে। তাহলে তোমরা প্রথম থেকেই যদি জিনিসটাকে ভালোভাবে ফলো করো, ভালো করে পড়ো, স্টাডি করো, তাহলে কিন্তু তোমাদের কাছে ইলেকট্রনিক্স খুব সহজ বলে মনে হবে। আর যেটুকু পড়ালাম মন দিয়ে পড়বে, যদি কোনো প্রশ্ন থাকে করবে। এখানে থেকে কোনো বেশিরভাগই থিওরিটিক্যালি প্রশ্ন আসে, এর পরের যে অংশগুলো রয়েছে সেখানে কিছু ম্যাথমেটিক্স রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ। এটা না